আফগানিস্তান এই নাম শুনলেই মনে আসে এক পর্বত ঘেরা দেশ, উপত্যকার এমন এক জাতি যাদের ইতিহাসে কেউই কখনো পরাজিত করতে পারেনি। হাজার বছর ধরে আফগানিস্তান ছিল এমন এক ভূখণ্ড যেখানে আসতো একের পর এক শক্তিশালী সাম্রাজ্য। কেউ চেষ্টা করতো দখল করতে, কেউ আবার পেরিয়ে যেত ভারত বা মধ্য এশিয়ার দিকে, কিন্তু প্রত্যেকেই শেষে বুঝেছে যে আফগানিস্তানকে জয় করা মানে মরুভূমির মরীচিকা ধরার মতো। আফগানিস্তানের ইতিহাসটা আজকে আমরা জানবো। এর ইতিহাসটা শুরু হয় বহু পুরনো সভ্যতা থেকে। প্রাচীনকালে এই জায়গাকে বলা হতো ব্যাকট্রিয়া ও আরিয়ানদের দেশ। তখনও আফগানিস্তান ছিল বাণিজ্যের রাস্তায় এক গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে পশ্চিমের পারস্য আর পূর্বের ভারতীয় সভ্যতা মিলিত হতো। খ্রিস্টপূর্ব ৩২৭ সালে আলেকজান্ডার দ্য গ্রেট বিশাল সেনা নিয়ে যখন ভারত আক্রমণের পথে বের হন, তখন তাকে পার হতে হয় এই ভয়ঙ্কর পাহাড়ি ভূখণ্ড। ইতিহাস বলে তার সৈন্যরা আফগান পাহাড়ে এমন তীব্র প্রতিরোধের মুখে পড়ে যে তারা আসলে জীবনে সেই অভিজ্ঞতা ভুলতে পারেনি। আলেকজান্ডার এগিয়ে গেলেও আফগানিস্তান তার হাতে পুরোপুরি আসেনি। এখানকার পাহাড়ি জনগোষ্ঠী, তাদের পরবর্তীতে আমরা যারা পশতুন নামে চিনি, তাদের এই স্বাধীন চেতা মন কখনো বাইরের শাসন মেনে নেয়নি। এরপর কুষাণ, পারস্য, মৌর্য সাম্রাজ্য এসেছে, আবার চলে গেছে, কিন্তু আফগানিস্তান যেন কারো নিজস্ব কোনো অংশ হতে পারেনি। সে সবসময় নিজের মতো করে বেঁচে থাকে। সপ্তম শতাব্দীতে ইসলাম আসার পর এখানকার সংস্কৃতিতে নতুন রূপ আসে। মুসলিম সেনারা যখন এই অঞ্চলে আসে, তখন ইসলাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং আফগানিস্তান হয়ে ওঠে মুসলিম সভ্যতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। পরবর্তী কয়েক শতকে এটি ছিল পারস্য, তুর্কি, মঙ্গল প্রভাবের এক মিশ্র ভূমি। ১৩০০ শতাব্দীতে চেঙ্গিস খান এসে শহরগুলো ধ্বংস করে দেয়, তবুও এখানকার মানুষ পুরোপুরি দমে যায়নি। পরে তিমুর আর বাবরও এই ভূখণ্ড ব্যবহার করেছে ভারত আক্রমণের জন্য। বাবর তো তার রাজধানী করেছিলেন কাবুলে, সেখান থেকেই কিন্তু শুরু হয় মোগল সাম্রাজ্যের যাত্রা। অর্থাৎ আফগানিস্তান ইতিহাস জুড়ে ছিল সাম্রাজ্যের প্রবেশদ্বার, কিন্তু নিজে কোনো সাম্রাজ্যের দাস হয়নি। আধুনিক আফগানিস্তানে জন্ম হয় ১৭৪৭ সালে আহমদ শাহ দুররানির হাতে। তিনি প্রথম আফগান উপজাতিদের একত্র করে একটি রাষ্ট্র গঠন করেন। তিনি পারস্য, ভারত এবং মধ্য এশিয়া পর্যন্ত প্রভাব বিস্তার করেন, কিন্তু তার মৃত্যুর পর সেই ঐক্য ভেঙে যায় এবং আফগানিস্তান আবার পরিণত হয় বড় শক্তিগুলোর প্রতিযোগিতার জায়গা হিসেবে। ঊনবিংশ শতাব্দীতে রাশিয়া যখন দক্ষিণে অগ্রসর হতে শুরু করে, ব্রিটিশ সাম্রাজ্য তখন ভয় পায় যে তারা ভারতের পথে চলে আসবে। তখন থেকেই শুরু হয় বিখ্যাত দ্য গ্রেট গেম, রাশিয়া ও ব্রিটেনের মধ্যকার শীতল লড়াই, যার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই আফগানিস্তান। ১৮৩৯ সালে ব্রিটিশরা আফগানিস্তানে সেনা পাঠায়। তাদের লক্ষ্য ছিল এক অনুগত রাজা শাহ সুজাকে ক্ষমতায় বসানো, কিন্তু যা ঘটেছিল তা ব্রিটিশ ইতিহাসের এক ভয়ঙ্কর পরাজয়। আফগান যোদ্ধারা পাহাড়ে লুকিয়ে গেরিলা আক্রমণ চালায়, আর ব্রিটিশ বাহিনী পিছু হটে যেতে বাধ্য হয়। অবশেষে ১৮৪২ সালে প্রায় পুরো সেনাদল ধ্বংস হয়ে যায়। মাত্র একজন ডাক্তার জীবিত অবস্থায় ফিরে যান, তার নাম ডাক্তার উইলিয়াম ব্রাইডেন। ধারণা করা হয়েছিল যে আফগানরা তাকে জীবিত রেখেছিল এই ঘটনাটা গল্প হিসেবে আসলে বলার জন্য। সেই ঘটনা ইতিহাসে রয়ে গেছে দ্য ম্যাস অফ কাবুল নামে। এরপরও ব্রিটিশরা দুবার ফিরে আসে, কিন্তু প্রতিবারই আফগান প্রতিরোধ তাদের বুঝিয়ে দেয় এই দেশ দখল করা অত সহজ নয়। ১৯১৯ সালে আমানুল্লাহ খানের নেতৃত্বে আফগানিস্তান চূড়ান্ত স্বাধীনতা ঘোষণা করে। তিনি পশ্চিমা ধাঁচের দেশ হিসেবে আসলে আফগানিস্তানকে গড়তে চেয়েছিলেন, কিন্তু সমাজও ছিল তখনও রক্ষণশীল। সংস্কারের চেষ্টা করতে গিয়েই তিনি ক্ষমতা হারান, কিন্তু আফগানিস্তান তখনও গর্বের সঙ্গে বলতে পারত যে আমরাই প্রথম মুসলিম দেশ যারা ব্রিটিশ প্রভাব থেকে পুরোপুরি মুক্ত। স্নায়ুযুদ্ধের সময় আবারও আফগানিস্তান হয়ে ওঠে বৈশ্বিক শক্তির একটা লড়াইয়ের মঞ্চ হিসেবে। ১৯৭৮ সালে এক সামরিক অভ্যুত্থানে কমিউনিস্টরা ক্ষমতায় আসে। তারা সোভিয়েত ইউনিয়নের সমর্থন পায় এবং সমাজে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করে, কিন্তু এই পরিবর্তন গ্রামীণ যে ধর্মীয় সমাজ, সেটা একটা বিদ্রোহ শুরু হয়ে যায়। পরের বছর ১৯৭৯ সালে সোভিয়েত বাহিনী সরাসরি আফগানিস্তানে প্রবেশ করে। যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও সৌদি আরব তখন আফগান যে মুজাহিদিন ছিল তাদের সাহায্য দিতে শুরু করে এবং শুরু হয় এক দশকের ভয়ঙ্কর যুদ্ধ। গেরিলা যুদ্ধের মুখে সোভিয়েত সেনারা দুর্বল হয়ে পড়ে এবং ১৯৮৯ সালে তাদের পিছু হটতে হয়। কিন্তু সোভিয়েত বাহিনী চলে যাওয়ার পর আফগানিস্তানে শান্তি স্থায়ী হয়নি। বিভিন্ন মুজাহিদিনদের নিজস্ব দল, নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়। রাজধানী কাবুল কয়েকবার হাতবদল হয়। এই বিশৃঙ্খলার সুযোগে এক নতুন শক্তি উঠে আসে, যার নাম তালেবান। তার ১৯৯৬ সালে কাবুল দখল করে কঠোর ইসলামী শাসন প্রতিষ্ঠা করে।
আফগানিস্তান তখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন এক দেশ। 2001 সালে যুক্তরাষ্ট্রে 9/11 হামলার পর আমেরিকা আফগানিস্তানে আক্রমণ চালায়, কারণ তালেবান ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল। সরকার দ্রুতই পতন হয়, আমেরিকা একটি গণতান্ত্রিক সরকার গঠন করে, কিন্তু সেই স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হয়নি। 20 বছর ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলো বিপুল টাকা ও সামরিক শক্তি ব্যবহার করেও আফগানিস্তানে শান্তি স্থায়ী করতে পারেনি। একদিকে দুর্নীতি, অন্যদিকে তালেবানদের পুনরুত্থান, সব মিলে 2021 সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে তালেবান আবারও ক্ষমতা দখল করে। এতে লম্বা যুদ্ধের আসলে একটা দেশটির লম্বা যুদ্ধ শেষে দেশটি একদম ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু দেশটি কিন্তু আজও ঘুরে দাঁড়িয়েছে। আফগানিস্তানের এই যে দীর্ঘ ইতিহাস আমাদের একটাই কথা শেখায়, তা হলো যে এই দেশকে আসলে দখল করা যায় কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। এখানকার মানুষদের আনুগত্য কোনো রাজা বা বাহিনীর প্রতি নয়, বরং তাদের গোত্র, ধর্ম এবং স্বাধীনতার প্রতি। ইতিহাসে যতবার কোনো শক্তি এই দেশকে শাসন করতে এসেছে, তারা প্রথমে বিজয়ের আনন্দ পেয়েছে, কিন্তু পরে ঠিকই হেরেছে আফগানদের অদম্য প্রতিরোধের কাছে। তাই আফগানিস্তান মানে শুধু যুদ্ধের গল্প নয়, এটি এক জাতির গল্প যারা হাজার বছর ধরে বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছে। এটি এমন এক ভূখণ্ড যা প্রতিটি সাম্রাজ্যকে শিখিয়েছে একটি চিরন্তন সত্য: সাম্রাজ্য আসে যায়, কিন্তু আফগানিস্তান আসলে টিকে থাকে। আর তার পাহাড়, মানুষ, তার অদম্য স্বাধীনতার স্পৃহা নিয়ে আসলে এই আফগানিস্তানে টিকে থাকার গল্প। তো আমরা আজকে এই গল্পটা জানলাম এবং আফগানিস্তানের ইতিহাস সম্পর্কে আমরা জানলাম। আফগানিস্তান নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে, তালেবান সরকার নিয়ে তারা কিন্তু আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং একটা নতুন একটা ইসলামী সাম্রাজ্য তারা প্রতিষ্ঠা করেছে। সো এই ছিল আফগানিস্তানের ইতিহাস।